ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে তো, তাই না? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, তাহলে আমরা লেকচার শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, আমরা গত ক্লাসে মানে বেসিক আইডিয়া দিয়েছিলাম অ্যাবাউট নাম্বার সিস্টেম। সেখান থেকে আমরা বিভিন্ন নাম্বারের ক্লাসিফিকেশন শিখেছি, সেগুলো ডিটেইলস আলোচনা করেছিলাম। তো আজকে আমাদের আলোচনা হবে ফাংশন নিয়ে আর কি। দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট টপিক ফর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট। আমরা যখন কোনো প্রবলেম পাবো অ্যাজ এ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট স্টুডেন্ট, তোমাকে যখন কোনো প্রবলেম দেওয়া হবে, সাপোজ দিস ইজ এ প্রবলেম, এই প্রবলেম তুমি তো ভাবতেছো আমি একজন কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট, আমি ডাইরেক্ট প্রবলেম দিছি আমি প্রোগ্রাম লেখা শুরু করব, কিন্তু সেটা কিন্তু হবে না। প্রবলেম থেকে তোমাকে আগে যাইতে হবে ম্যাথ। ওকে, আর এই ম্যাথ মানেই তোমাকে একটা ফাংশনিং করতে হবে এখানে, ঠিক আছে? তারপরে ম্যাথ করলাম, ম্যাথের পরেই যাইতে হবে অ্যালগরিদম। ঠিক আছে, অ্যালগরিদম কাকে বলে মনে আছে? তোমরা তো আইসিটি পড়েছো আর কি। স্যার ওইভাবে আইসিটি পড়া হয় নাই, মানে আমাদের আচ্ছা, তো এসএসসি সময় আইসিটি ছিল না। আচ্ছা, অ্যালগরিদম মানে হলো কোনো কাজ স্টেপ বাই স্টেপ করার যে প্রসিডিউর, সেটাকে অ্যালগরিদম বলে আর কি। যেমন ভাত রান্না করার জন্য কি করতে হয়, আগে চাল নিতে হবে, তাদের সাথে ধুইতে হবে, তারপরে আবার পরিমাণ মতো চাল দিয়ে তারপরে উঠাই দিতে হবে, এইসব এই প্রসিডিউরকেই বলা হয় অ্যালগরিদম আর কি। ঠিক আছে, অ্যালগরিদম পাওয়ার পরে তুমি তখন যাইতে পারবা প্রোগ্রাম। এখন এখানে প্রোগ্রামের মধ্যে অনেক ধরনের প্রোগ্রাম আছে, যে কোনো প্রোগ্রাম দিয়ে তুমি সেটাকে সলভ করতে পারবা আর কি। ওকে, পাইথন, জাভা, ওকে, আরো যেসব প্রোগ্রাম আছে সেগুলো দিয়ে তুমি প্রবলেম সলভ করে দেন তুমি একটা সলিউশন পাবা। ওকে, তার মানে তোমার এই স্টেপ গুলা পার করার পরেই তো তুমি এখানে আসতে পারবা আর কি। এই স্টেপ গুলা পার করার জন্য আমাদের যে সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেপ হলো এটা। তার মানে এটা যদি তুমি না পারো তাহলে তো এর পরের গুলো তো পারার প্রশ্ন আসে না আর কি। তো সেই কারণে আমাদের এই ব্যাপারগুলা ভালো করে শিখতে হবে, লজিক গুলা ভালো করে আয়ত্ত করতে হবে, দেন তুমি এই ব্যাপারগুলো সহজেই সলভ করতে পারবা। ওকে, এখন তাহলে আসি ফাংশন কাকে বলে, ডেফিনেশনে যদি আমরা আসি। আমরা যদি মানে খুব সহজভাবে বলি, সিম্পলি বলি, হোয়াট ইজ ফাংশন? ফাংশন ইজ এ ওয়ান কাইন্ড অফ রিলেশন, মানে এক ধরনের সম্পর্ক। মানে সম্পর্কটা আবার কি হতে হবে, স্পেশাল হতে হবে। ফাংশন হলো একটা স্পেশাল সম্পর্ক বা স্পেশাল রিলেশন। তাহলে সেই রিলেশনের মধ্যে স্পেশালিটিটা কি? মানে আমরা যেমন সব সম্পর্ককেই কি বলি না, বৈধ বলি না, তাই না? সম্পর্ক দুজনের মধ্যে আছে বলে যে সেটা বৈধ, সেটা কিন্তু না। সেরকম কোনো দুইটা অবজেক্ট বা দুইটা ভেরিয়েবল এর মধ্যে বা দুইটা সেট, হ্যাঁ, এদের মধ্যে সম্পর্ক আছে বলেই যে সেটা ফাংশন হবে, এটা না। ফাংশন হইতে হলে একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া ফলো করতে হবে। তো সেই ক্রাইটেরিয়াটা কি? সাপোজ উই আর কনসিডারিং টু নন এমটি সেট এ অ্যান্ড বি। নন এমটি মিনস এখানে অ্যাটলিস্ট কিছু এলিমেন্ট থাকতে হবে, না হলে তো কার মধ্যে সম্পর্ক এস্টাবলিশ করবো, তাই না? ওকে, দুইটা আমরা সেট ধরে নিলাম, এই সেটের এলিমেন্টস গুলো থাকবে। সাপোজ এইখানে আমরা দুইটা সেট দেখতে পাচ্ছি, এইখানে একটা সেট, এইটা আর একটা সেট। ওকে, তাহলে এটা এ একটা সেট, বি একটা সেট, এই সেটের মধ্যে কিছু এলিমেন্ট আছে, এই এলিমেন্ট গুলার মধ্যে একটা রিলেশন এস্টাবলিশ করব, যে রিলেশনটা কি হবে, ফাংশন হবে আর কি। রিলেশন তো বিভিন্ন ভাবেই হতে পারে, কিন্তু সেটা যেন ফাংশন হয় সেই দিকে আমাদের ফোকাস রাখতে হবে। তাহলে সেইটা কি? ইফ এভরি এলিমেন্ট অফ এ, এটা হলো আমাদের কিওয়ার্ড, এভরি এলিমেন্ট অফ এ, এভরি শব্দটা যুক্ত আছে এখানে, এইটা এভরি এলিমেন্ট অফ এ ইজ ইউনিকলি
এইটা আবার এখানে আরেকটা কিওয়ার্ড, সেটা হলো ইউনিকলি রিলেটেড টু দ্য এলিমেন্টস অফ বি। তাহলে বি সেটের আগে কিন্তু এভরি নাই, বি সেটের আগে আছে হলো ইউনিকলি রিলেটেড, আর এ সেটের আগে আছে হলো এভরি। তাহলে ইফ এভরি এলিমেন্ট অফ এ ইজ ইউনিকলি রিলেটেড টু দ্য এলিমেন্টস অফ বি, দেন দ্য রিলেশন ইজ কল ফাংশন। তাহলে এই সম্পর্কটা যদি এরকম হয় তখন আমরা সেটাকে ফাংশন বলতে পারবো। ওকে, তাহলে এখন এই এভরি এবং এই ইউনিকলি রিলেটেড এইটার মানে কি, মানে এই দুটা ওয়ার্ড যদি আমরা একটু বুঝতে পারি তাহলে তো ফাংশনের ডেফিনেশন ক্লিয়ার হয়ে যাবে। এখন এভরি মানে এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট কি হইতে হবে, বি সেটের এলিমেন্টের সাথে যুক্ত থাকতে হবে, কিন্তু যুক্ত থাকাটা ইউনিকলি হইতে হবে। এখন তাহলে ইউনিক মানে কি, ইউনিকলি মানে কি, সেটা আমরা যদি দেখি, দেখো এখানে ওয়ান সাপোজ এই ডি এর সাথে রিলেটেড, তাহলে ওয়ান একটা ইউনিক এলিমেন্ট ডি এর সাথে রিলেটেড। ওকে, এটাকে আমরা একটা ইউনিক বলতে পারি, এটা বুঝতে পারছি। টু এবং থ্রি একটা ইউনিক এলিমেন্ট সি এর সাথে রিলেটেড, এই সিটা কিন্তু এখানে ইউনিক হিসেবে কনসিডার হবে, কারণ কি টু এবং থ্রি এরা ডিফারেন্ট হলেও সমস্যা নাই, কিন্তু বি সেটের আগে শব্দটা আছে ইউনিক, সো বি সেটটা ইউনিক হইতে হবে। সো টু অ্যান্ড থ্রি আর ডিফারেন্ট এলিমেন্টস অফ এ বাট রিলেটেড টু ইউনিক এলিমেন্টস সি। তাহলে এটা ইউনিকনেস, এটা মানে হলো ইউনিকলি রিলেটেড। ওকে, তাহলে এই যে সম্পর্কটা আমরা এখানে এস্টাবলিশ করেছি এটা একটা ফাংশন, কারণ কি এখানে এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট বি সেটের ইউনিক এলিমেন্টের সাথে যুক্ত, ওয়ান ইউনিক এলিমেন্ট ডি এর সাথে যুক্ত, টু এবং থ্রি ইউনিক এলিমেন্ট সি এর সাথে যুক্ত। সো দ্যাটস ওয়াই এখানে দুইটা কন্ডিশন স্যাটিসফাই করেছে, এভরি অ্যান্ড ইউনিকলি। সো দিস ইজ এ ফাংশন। এখন বলতে পারি যে এখানে বি এবং এ এখানে তো বাকি আছে, তাহলে এগুলা বাকি থাকলে কি কোনো সমস্যা হবে বলো তো? না স্যার। বাকি থাকলে কোনো সমস্যা নাই, কারণ বি সেটের আগে তো এভরি কথাটা বলা নাই, শুধু ইউনিকলি বলা আছে। সো বি সেটের এলিমেন্ট ফাঁকা থাকলেও কোনো সমস্যা নাই, সেটা ফাংশন হবে। কারণ সব সময় যে সব এলিমেন্টের সাথেই সম্পর্কযুক্ত থাকতে হবে নট নেসেসারি বি সেটের ক্ষেত্রে, বাট এ সেটের ক্ষেত্রে এটা থাকতেই হবে। ওকে, আমরা যদি এখন নেক্সট এক্সাম্পলে আসি, সাপোজ ওয়ান রিলেটেড টু ইউনিক এলিমেন্টস ডি, টু ইজ রিলেটেড টু ডিফারেন্ট এলিমেন্ট অফ বি, দুইটা আলাদা এলিমেন্টের সাথে যুক্ত, তাহলে কিন্তু এটা এই যে ইউনিকলি রিলেটেড হইল না। এটা আশা করি বুঝতে পেরেছো, তাই না? জি স্যার। টুটা সিঙ্গেল এলিমেন্ট হলেও দিস ইজ দ্য রিলেটেড টু টু ডিফারেন্ট এলিমেন্ট অফ বি, সো দিস ইজ নট ইউনিক বি সেটের ক্ষেত্রে, সো দিস ইজ নট ফাংশন। এইখানে অ্যানাদার আরেকটা প্রবলেম আছে, সেই প্রবলেমটা কি, এই যে 3 and 4 those are the element of A but not related to any elements of B, কিন্তু আমাদের বলা আছে এভরি এলিমেন্ট অফ এ কি হইতে হবে, বি সেটের কোনো না কোনো এলিমেন্টের সাথে ইউনিকলি রিলেটেড হইতে হবে। সো দ্যাটস ওয়াই দিস ইজ এ রিলেশন বাট নট ফাংশন। ওকে, we may consider another example. Suppose this is 1, 2, 3 and this is A, B. Suppose 1 is connected to A, 2 is connected to B, 3 is connected to B. Suppose 1 is connected to also B. So this will be function or not? ফাংশন Anyone? হবে না স্যার। নট ফাংশন। ইয়েস, যে ফাংশন বললা সে কিন্তু বিপদের মধ্যে আছো, বিপদটা ক্লিয়ার করো, ঠিক আছে? এইখানে 1, this is a single element but related to different element of B. This is related to A and B, so this is not function. Okay, I think তাহলে ফাংশনটা কি সেটা বুঝতে পেরেছো। ফাংশন ইজ এ ওয়ান কাইন্ড অফ রিলেশন। রিলেশনটা কেমন, সাপোজ if we consider there are two non-empty set A and B, and if every element of A is uniquely related to the elements of B, then that relation is called function. Okay, এখন এই যে ফাংশন বা এই যে রিলেশন,
এদের আমরা একটা নাম দিতে পারি আর কি। সাপোজ দিস ইজ ডিনোট করতে পারি, সাপোজ দিস রিলেশন ইজ এফ, দিস রিলেশন ইজ জি, দিস ইজ ক্যাপিটাল এফ ক্যাপিটাল জি। তাহলে ফাংশন ইজ জেনারেলি ডিনোটেড বাই স্মল এফ স্মল জি অর ক্যাপিটাল এফ ক্যাপিটাল জি। And another option is the function f from a to b is denoted by, এখন এটা ডিনোটেড করা হয় কিভাবে, যে f is a function, তাহলে ফাংশন মানে সম্পর্ক, তাহলে কার কার মধ্যে সম্পর্ক সেটা তো আমাদের একটু জানা থাকতে হবে, নাহলে তো কেউ বুঝবে না। তাহলে f is a function from a set to b set, তাহলে f হলো একটা ফাংশন ফ্রম a set to b set, a এবং b সেটের মধ্যে সম্পর্ক। এখন তাহলে বলতে পারি যে সম্পর্কটা কেমন, আমরা তো বুঝলাম যে এফ একটা সম্পর্ক কার মধ্যে আছে, এ এবং বি এর মধ্যে আছে, বাট আমরা তো এখনো বুঝতে পারি নাই যে সম্পর্কটা কেমন তাহলে, তাই না? সম্পর্কটা ভাই বোন নাকি ফ্রেন্ড, ওকে, নাকি টিচার স্টুডেন্ট, সেটা আমাদের বলতে হবে। তাহলে এটা আমরা বললাম যে হ্যাঁ তাদের মধ্যে একটা সম্পর্ক আছে, তাহলে সেই সম্পর্কটা কেমন সেটা আমাদের কি করতে হবে, ডিফাইন করতে হবে সম্পর্কটা। তাহলে সম্পর্কটা ডিফাইন করব কিভাবে, ইফ x belongs to a and y belong to b, আমরা কি ধরে নিলাম, x হলো a সেটের এলিমেন্টস এবং y হলো b সেটের এলিমেন্টস। আমরা যেহেতু a এবং b সেটের এলিমেন্টস গুলোর মধ্যে একটা রিলেশন এস্টাবলিশ করতে চাচ্ছি, তাহলে সেই রিলেশনটা হবে এরকম, f হলো ফাংশন, একটা সম্পর্ক, সম্পর্কটা কেমন, এই f এর এখানে f অফ x মানে a সেটের x b সেটের y এর সাথে রিলেটেড, অর্থাৎ এটাকে বলা হয় f অফ x ইকুয়াল y, অর্থাৎ f ফাংশনের এখানে আমরা x যদি ইনপুট দেই তাহলে y আমরা আউটপুট পাবো। তার মানে কি a সেটের x b সেটের, এই যে a সেটের x b সেটের y এর সাথে রিলেটেড, সম্পর্কটা হলো এরকম। এখন এটাকে আর একটা পার্টিকুলার এক্সাম্পল দিয়ে যদি বোঝাই, সাপোজ f ইজ এ ফাংশন ফ্রম a set to b set define as f of x equal 2x plus 2, এটার দ্বারা তুমি কি বুঝবা বলতে পারবা কেউ? আচ্ছা না, এটার দ্বারা আমরা বুঝবো a সেটের x b সেটের 2x plus 2 এর সাথে রিলেটেড। এ এফ হলো সম্পর্ক কার মধ্যে, এ এবং বি এর মধ্যে, বির এলিমেন্ট গুলোর মধ্যে, তাই না? তাহলে সম্পর্কটা কেমন, এ সেটের এক্স বি সেটের 2x plus 2 এর সাথে রিলেটেড। এখন এটাকে যদি আমরা ইন জেনারেল আরো পার্টিকুলার এক্সাম্পল দিকে যাই, তাহলে ধরে নিলাম এ সেটের মধ্যে একটা এলিমেন্ট আছে 1, তাহলে সেই 1টা আমরা এখানে ইনপুট দেব, তাহলে 1 আমরা ইনপুট দিলাম, দিলে 2 ইন্টু এক্স এর পরিবর্তে কত লিখতে হবে, 1 লিখলাম, যোগ বিয়োগ করলে কত পাচ্ছি, 4। তার মানে এ সেটের অন বি সেটের 4 এর সাথে রিলেটেড। কিভাবে রিলেটেড? কোশ্চেন ছিল হ্যাঁ স্যার, এটা কি কোনো সূত্র, মানে fx ইকুয়াল 2x প্লাস 2? না না, এটা আমরা একটা সূত্র না আর কি, এটা আমরা একটা সম্পর্ক এমন ভাবে, ওই যে বললাম না একটা প্রবলেম দিয়েছিল, সেই প্রবলেমকে যখন আমরা ম্যাথে কনভার্ট করেছি তখন এরকম একটা কিছু পাওয়া গেছে আর কি, পাওয়া যাবে এরকম কিছু আর কি, ঠিক আছে? এটা আমরা জাস্ট একটা পার্টিকুলার এক্সাম্পল হিসেবে দিয়েছি, মানে কোথায় থেকে পেয়েছি সেটা কিন্তু আমরা এখানে দেখাচ্ছি না, বলতেছি যে এরকম একটা সম্পর্ক আমরা পেয়েছি সামহাউ, তাহলে সম্পর্কটা কেমন এরকম, বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, তাহলে এই সম্পর্কের দ্বারা কি এ সেটের 1 বি সেটের 4 এর সাথে রিলেটেড, তাহলে আমরা এই 1 কে বলতেছি ইনপুট আর এই 4 কে বলতেছি আমরা আউটপুট। তার মানে ইন জেনারেল আমাদের যদি এফ অফ এক্স ইকুয়াল ওয়াই হয়, তার মানে এক্স কে আমরা বলবো ইনপুট আর ওয়াই কে বলবো আমরা আউটপুট। এই ফাংশনে কিন্তু মানে প্রোগ্রামে কি থাকে, ইনপুট আর আউটপুট থাকে, আমরা কিন্তু সেদিকেই যাচ্ছি আর কি, বা এভাবেই আমরা ফাংশনের ক্ষেত্রে বলতেছি এফ অফ এক্স ইকুয়াল ওয়াই, বাট প্রোগ্রামের ক্ষেত্রে কি বলবে, এক্স হলো ইনপুট আর ইনপুট দেওয়ার পরে ক্যালকুলেশন করে যেটা পাইলাম সেটা হলো ওয়াই, সেটাকে বলি আমরা আউটপুট। দেখো এই যে এইখানে যে একটা ইমেজ দেখা যাচ্ছে, এখানে ইনপুট আমরা বলতেছি এক্স,
তাহলে ফাংশন কোনটা? এটা হলো ফাংশন। আমরা এই যে প্রবলেমটা দেখলাম, এই ফাংশন মানে হলো এইটা অ্যাকচুয়ালি 2x প্লাস 2 সম্পর্ক। তাহলে এই সম্পর্কের এখানে আমরা x যদি ইনপুট দেই তাহলে যেটা পাবো সেটাকে আমরা বলি আউটপুট, অথবা সেটাকে আরেকটা দ্বারা ডিনোট করে f হলো ফাংশন, এইখানে x হলো আমাদের ইনপুট। হ্যাঁ, সেই f ফাংশনে যদি আমরা x ইনপুট দেই তাহলে এটাকেই বলি আমরা আউটপুট। তাহলে x হলো আমাদের কি ইনপুট, আর f অফ x হলো আউটপুট। সেই f অফ x মানে অনেকগুলো লিখতে হচ্ছে, একটা f লিখতে হচ্ছে, তারপরে ফার্স্ট ব্র্যাকেট ওপেন, দেন x, দেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, অনেক কিছু লিখতে হচ্ছে। এটা না লিখে সেটাকে আমরা কি দ্বারা রিপ্লেস করি? y দ্বারা। তো সেই কারণে আমরা x ইনপুট হলে আউটপুট হলো f অফ x, সেটা না বলে x হলো ইনপুট, আউটপুট হলো y। এখন এই y এর আরেকটা নাম আছে, সেটাকে বলা হয় the elements y is called the image of x under function f। মানে f ফাংশনের ক্ষেত্রে y হলো x এর ইমেজ। দ্যাট ডাজ মিন আমি যদি f ফাংশনে x টা ইনপুট দেই তাহলে y কে আমরা আউটপুট হিসেবে পাবো। এটা আমরা লিটারেচারের মাধ্যমে লিখেছি। এই লাইনটাকেই যদি আমরা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনের মাধ্যমে লিখি তাহলে সেটা হবে, আমরা যেটা অলরেডি এখন লিখতেছি আর কি, যে f অফ x ইকুয়াল y। মানে x যদি ইনপুট দেই তাহলে যে আউটপুটটা পাবো সেই আউটপুটটাকে বলতেছি y, এটাকে বলা হয় ইমেজ। ওকে, জি স্যার। ওকে। এখন এই এটাকে কি বললাম? ইমেজ বললাম বা আউটপুট বলতে পারি, আর এক্স কে আমরা বলতে পারি ইনপুট। এখন এদের আবার আরেকটা নাম আছে, মানে সেটা হলো এখানে আমরা যদি বলি এফ অফ এক্স ইকুয়াল ওয়াই, এক্স কে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর ওয়াই কে বলা হয় ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ওকে, তাহলে এক্স কে আমরা তাহলে ফাংশনটা কি হলো? ফাংশন হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে এক ধরনের স্পেশাল সম্পর্ক, সেটাই হলো ফাংশন। অথবা ইনপুট এবং আউটপুটের মধ্যে একটা স্পেশাল রিলেশন, সেটা হলো ফাংশন। ওকে, এখানে দেখো একটা ওয়ার্ড লিখেছি আমরা দুইটা, এখানে মাদার এবং সান। এই সম্পর্কটা যদি ভ্যালিড হয় আমরা এ সেটটাকে বলবো সান, সেট অফ সান, বি সেটটাকে বলবো সেট অফ মাদার। তাহলে এই সম্পর্কগুলো যদি ভ্যালিড হয় তখন সেটাকে আমরা ফাংশন বলবো, ভ্যালিড না হলে ফাংশন বলবো না। তাহলে ডি ইজ এ মাদার, একটা মা, ওয়ান ইজ এ সান, তো একটা মায়ের একটা সন্তান পসিবল। বি একটা মাদার কিন্তু কোনো সন্তান নাই, ঠিক আছে, পসিবল। সি একটা মাদার, একটা মাদারের দুইটা সন্তান, ওকে, পসিবল। এখানে বি একটা মাদার, কোনো সন্তান নাই, ওকে, রাইট। বাট আমরা যদি এইখানে আসি, ওয়ান একটা মাদার, তার একটা সান, ওকে। বি এবং সি দুইটা ডিফারেন্ট মাদার মিলে একটা সিঙ্গেল সান, এটা কি পসিবল? নো স্যার। না, এটা পসিবল না। মানে মানে এটা আবার সৎ মা হলে পসিবল, কিন্তু সৎ মার ক্ষেত্রে আমরা বলতেছি না, মানে এটা হলো মানে আপন মা হইতে হবে আর কি, ঠিক আছে। বাট এইখানে আরেকটা কন্ডিশন দেখা যাচ্ছে, 3 and 4 দুইটা সান কিন্তু কোনো মা নাই, এটা কি পসিবল? এটা তো আরো পসিবল না নাকি, যে সন্তান জি আছে স্যার। কিন্তু কোনো মা নাই। তাহলে এরকম যদি কোনো ঘটনা ঘটে তখন আমরা সেটাকে ফাংশন বলবো না, আর যদি রিলেশনটা ভ্যালিড হয় দ্যাট উইল বি দ্য ফাংশন। তাহলে উই উইল কনসিডার অলওয়েজ বি, আউটপুটের সেটটাকে বলবো আমরা বি, বি সেটটাকে বলবো মাদার, আর এ সেটটাকে যদি আমরা সানের সাথে কম্পেয়ার করি তাহলে আমরা আশা করি অনেক কনফিউশন ক্লিয়ার করতে পারবো। ওকে, এইখানে যেমন একটা সম্পর্ক দেওয়া আছে, সাপোজ এফ অফ এক্স ইকুয়াল রুট ওভার এক্স।
তাহলে এইখানে যদি আমরা এক্স ইকুয়াল 4 ইনপুট দেই তাহলে √4 ইকুয়াল কত পাচ্ছি? +-2। তাহলে 4 ইনপুট দিলাম, আউটপুট পাইলাম কত? 2 and -2। তাহলে এটা কি ফাংশন হলো? বলো কেউ একজন। না জি স্যার। স্যার। না স্যার ফাংশন হলো আবার না। জি স্যার বলে কেন? এটা তো ফাংশন হচ্ছে না। ইনপুট দিলাম আমরা 4, আউটপুট পাইলাম 2 -2, তাহলে কেমন হলো? দুইটা মা মিলে একটা সন্তান, এটা তো পসিবল না। ও তার মানে আচ্ছা। এটা ফাংশন হচ্ছে না। কিন্তু এইটা ফাংশন হওয়ার জন্য একটা কন্ডিশন দিতে হবে। ঠিক আছে, কন্ডিশনটা হলো এক্স গ্রেটার দেন 0, ওয়াই গ্রেটার দেন 0। মানে ইনপুটটা গ্রেটার দেন 0 মানে কি বলতে পারবা? গ্রেটার দেন 0 মানে এটাকে কি বলি আমরা? স্যার 0 থেকে বড়। ধনাত্মক, ধনাত্মক বলি। হ্যাঁ, এই ধনাত্মক, এটা শুনতে চাচ্ছি। এক্স গ্রেটার দেন 0 মানে হলো পজিটিভ। তার মানে ইনপুটও পজিটিভ হইতে হবে, আউটপুটও কি হইতে হবে? পজিটিভ হইতে হবে। আমরা যদি ইনপুট যদি ধরো এখানে নেগেটিভ দিলাম, সাপোজ -1 ইনপুট দিলাম, তাহলে কত পাচ্ছি? √-1, তাহলে তো আউটপুটটা কি হয়ে গেল? ইমাজিনারি হয়ে গেল। বাট আমরা তো এখানে রিয়েল কথা চিন্তা করতেছি, রিয়েল ফাংশন তো হলো না, তাই না? তার মানে নেগেটিভও ইনপুট দেওয়া যাবে না, আবার আউটপুটটাকে কি করা যাবে না? নেগেটিভও কনসিডার করা যাবে না। তাহলে সিঙ্গেল ইনপুটের জন্য ডিফারেন্ট আউটপুট পাওয়া যাচ্ছে। তাহলে এটা কন্ডিশন হলো ইনপুট এবং আউটপুট যদি গ্রেটার দেন 0 হয় দেন এটা ফাংশন হবে আর কি। ঠিক আছে, আমরা যদি এইখানে একটা কথা কনসিডার করি, সাপোজ এইখানে f of x ইকুয়াল 2x ডিভাইডেড x -1। সাপোজ এখানে আমরা 1 ইনপুট দিলাম, দিলে আউটপুটটা তা কত হবে বলো তো? এটাকে কি বলে? এটার মান কত? undefined. আনডিফাইন্ড। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, আনডিফাইন্ড। কারণ ইনফিনিটি মানে ভেরি লার্জ নাম্বার, বাট এটা তো কোনো নাম্বারই না, মানে এটা মান কত সেটাই তো আমরা জানি না। তো এটাকে আমরা ভেরি লার্জ নাম্বার কেমনে বলবো? তাহলে দিস ইজ আনডিফাইন্ড অর নট ডিফাইন্ড, অসংজ্ঞায়িত। তাহলে দেখো এখানে আমরা 1 ইনপুট দিচ্ছি বাট কোনো আউটপুট পাচ্ছি না। তাহলে ইনপুট দিলাম কিন্তু কোনো আউটপুট পাইলাম না, সেই ইনপুটকে কিন্তু ইনপুট হিসেবে কনসিডার করা যাবে না। সেটাকে কি করতে হবে? ইনপুটের সেট থেকে বাদ দিয়ে দিতে হবে। তো আমরা যখন ইন্টারমিডিয়েটে যদি কেউ খেয়াল করে থাকো ফাংশনের ম্যাথের দিকে, তাহলে এরকম একটা ফাংশন লেখার পরে এরকম সাইডে কিছু এরকম কন্ডিশন দেওয়া থাকতো আর কি, এক্স নট ইকুয়াল 1, এরকম পেয়েছিলা কোথাও? দেখেছো? মনে পড়ে? জি স্যার। জি স্যার। হ্যাঁ, দেখ। তাহলে এইটা কেন লিখেছিল? কারণ এক্স এর মান 1 হলে তো এটা ফাংশনই হবে না, কারণ ইনপুট দিলে কোনো আউটপুট পাওয়া যাচ্ছে না। তার মানে সন্তান আছে কিন্তু কোনো মা নাই, তাই তো সেটা তো ফাংশন হবে না। তো ফাংশন কখন হবে? যদি এই সন্তানটাকে আমরা কি কি করি, সাইড করে রেখে দেই আর কি, তাহলে সেটা ফাংশন হবে আর কি। তো সেজন্য বলছে এক্স নট ইকুয়াল 1, এই কন্ডিশনটা দিতে হবে। তার মানে এখানে রিয়েল নাম্বার আমরা পড়েছিলাম, সকল রিয়েল নাম্বারই এখানে ইনপুট দেওয়া যাবে, শুধু কোনটা ইনপুট দেওয়া যাবে না? আনডিফাইন্ড। হ্যাঁ, 1 ইনপুট দেওয়া যাবে না, কারণ 1 ইনপুট দিলে কি হয়ে যাচ্ছে? আনডিফাইন হয়ে যাচ্ছে। সো সকল রিয়েল নাম্বার ইনপুট হওয়ার কথা, কিন্তু সেখান থেকে 1টা বাদ দিয়ে দিতে হবে আর কি। দ্যাট ইজ দ্য থিং। এখন আমরা যদি একটা গ্রাফ দেখি আর কি, গ্রাফ থেকে আমরা কিভাবে বুঝবো যে এটা ফাংশন কি ফাংশন না? সাপোজ এখানে একটা গ্রাফ আমরা ড্র করলাম এরকম, আর একটা গ্রাফ আমরা ড্র করলাম, সাপোজ এক্স এক্সিস ওয়াই এক্সিস এরকম এটা। তাহলে এই ফাংশন, এই গ্রাফগুলোর মধ্যে এইটা হলো ফাংশন, এটা হলো নট ফাংশন। এখন এটা আমরা কিভাবে বুঝবো? কোন গ্রাফ যদি এক্স অক্ষকে একাধিকবার কাট করে, এক্স অক্ষকে কোথায় কাট করেছে? এইখানে, 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 তাহলে সমস্যা নাই, দ্যাট উইল বি দ্য ফাংশন। কিন্তু ওয়াই এক্সিস কে যদি কি করে,
একাধিকবার কাট করে তাহলে সেটা কি হবে না, ফাংশন হবে না। কারণ কি? কারণ এখানে বলতো এই যে ওয়াই এক্সিস এর উপরে যে মানগুলো আছে, এখানে মূল বিন্দুতে মান কত, 0। তার মানে এক্স এর মান যদি 0 হয় তাহলে ওয়াই এর মানগুলা কি পাচ্ছি, সাপোজ দিস ইজ 1, এখানে -1, তার মানে পাচ্ছি ওয়াই এর মান একটা 1 পাচ্ছি, ওয়াই এর মান একটা কত পাচ্ছি, -1। তার মানে ইনপুট হলো 0, আউটপুট পাচ্ছি 1 এবং -1। তাহলে কি হয়ে গেল, এটা তো ফাংশন হচ্ছে না। কিন্তু এই ক্ষেত্রে আমাদের সাপোজ ইনপুট হলো 1, তারপরে 2, 3, তাহলে ইনপুট 1 2 3 দিলাম, বাট আউটপুট হলো কত, 0। কারণ এক্স এর মান 1 হলে ওয়াই এর মান 0, এক্স এর মান 2 হলে ওয়াই এর মান 0, এক্স এর মান 3 হলে ওয়াই এর মান 0। এগুলো তো আমরা বুঝি নাকি, না বুঝি না? জি স্যার বুঝি। ওকে, তাহলে দেখো 1 2 3 এগুলো ইনপুট দিলে আউটপুট কি পাচ্ছি, 0 পাচ্ছি। তার মানে এটা তো ঠিক আছে, পসিবল। ডিফারেন্ট ইনপুট হলেও আউটপুট তো ইউনিক। জি স্যার। সো এটা খেয়াল রাখবা, কোনো গ্রাফ যদি ওয়াই অ্যাক্সিস কে একাধিকবার কাট করে তাহলে বুঝবা যে দ্যাট ইজ নট ফাংশন। কোন রিলেশন থেকে আমরা গ্রাফটা ড্র করেছি। ওকে, এখন এই যে ইনপুট আউটপুট বললাম, এদের আবার আরো নাম আছে। সেটা হলো এই ইনপুটের সেটটাকে বলা হয় ডোমেইন, আর ইনপুট দেওয়ার পরে যে আউটপুট গুলো পাইলাম সেটাকে বলা হয় রেঞ্জ। ইনপুট, সাপোজ এফ ইজ এ ফাংশন ফ্রম এ সেট টু বি সেট, তাহলে দিস ইজ দ্য সেট অফ ইনপুট। তাহলে সেট অফ ইনপুট মানে এ সেট থেকে ইনপুট আসবে, আমরা কি বললাম, ইনপুটের সেটটাকে বলা হয় ডোমেইন। সো দিস ইজ কল্ড ডোমেইন। কোন ফাংশনের ডোমেইন? এফ ফাংশনের ডোমেইন। ওকে, এখন ইনপুট দেওয়ার পরে যে আউটপুট গুলো পাইলাম, অর্থাৎ এখানে ডোমেইনটা আমরা যদি ক্লিয়ার করি, দিস ইজ দ্য সেট এ, এ সেটের উপাদান হলো কত, 1 2 3 and 4। সো ডোমেইন এফ ইকুয়াল উইল বি 1 2 3 4, এগুলা সব এলিমেন্টের যে কালেকশন বা সেট অফ ইনপুট, দ্যাট ইজ কল্ড ডোমেইন, এন্ড দিস ইজ এ সেট। বাট আমরা এইগুলা ইনপুট দেওয়ার পরে আমরা আউটপুট হিসেবে পেয়েছি 3 5 7 and 9। So output will be 3 5 7 9. This is the set of output. Set of output is called range. Range f, f ফাংশনের range. That is the thing. এখন দেখো এ সেটের মধ্যে কিন্তু 1 থেকে 10 পর্যন্ত এলিমেন্ট আছে, কিন্তু সবগুলো এলিমেন্টই কিন্তু আমাদের আউটপুট হিসেবে আসে নাই। আউটপুট বা সেটাকে আমরা কি বলি, ইমেজও বলি, ইমেজ হিসেবে আসে নাই। তাহলে এইটাকে আমরা কি বলতে পারি, সাবসেট অফ বি, মানে বি সেটের সাবসেট, মানে বি সেট থেকে ছোট। ওকে, তাহলে এ সেটকে আমরা ডোমেইন বলি ডাইরেক্ট, আর বি সেটের আবার আরেকটা নাম আছে, সেটাকে বলা হয় কোডোমেইন। তাহলে এ সেট হলো ডোমেইন, বি সেট হলো কোডোমেইন। কোডোমেইনের মধ্যে যেগুলা ইমেজ, তার কালেকশনটাকে বলা হয় রেঞ্জ। আশা করি এটা নিয়ে কারো কোনো প্রবলেম থাকার কথা না। স্যার তাহলে যেগুলো মানে আউটপুট হিসেবে বের হবে ওটাই মানে রেঞ্জ, তাই তো? হ্যাঁ, ওটাই রেঞ্জ, ওটার কালেকশন, ওটার সেটটাকে বলবো আমরা রেঞ্জ। ওকে স্যার। এখন আমাদের ফাংশনের কিছু ক্লাসিফিকেশন আছে। ফার্স্ট ক্লাসিফিকেশন আমরা এটাকে বলি ওয়ান ওয়ান ফাংশন। ওয়ান ওয়ান ফাংশন অথবা ইনজেক্টিভ, মানে ইনজেক্টিভ যে কথা, ওয়ান ওয়ান ফাংশন সেম থিং। তাহলে হোয়াট ইজ ওয়ান ওয়ান ফাংশন? মানে ওয়ান ওয়ান মানে এখানে আমরা বুঝতে পারতেছি ওয়ান টু ওয়ান রিলেশন, একটার সাথে একটা। তাহলে রিলেশনটা হইতে হবে একটার সাথে একটা, এটাকে বলে ওয়ান টু ওয়ান, ওয়ান টু ওয়ান, একটার সাথে একটা। সেটা কেমন? এইখানে দেখো এই যে 9 আছে, 9-এর
2 এর সাথে রিলেটেড, 6 4 এর সাথে রিলেটেড, 5 11 এর সাথে রিলেটেড, কিন্তু এখানে 7 ফাঁকা আছে, 7 কারোর সাথে রিলেটেড না, কিন্তু এটা ফাংশন প্লাস ওয়ান অন ফাংশন। কারণ কি, ওয়ান অন ফাংশনের ক্ষেত্রে আমরা যদি মাদার টু সান বলি, তাহলে মায়ের কি থাকতে হবে, একটা সন্তান থাকতে হবে, না থাকলে নাই। কোনো মায়ের যদি সন্তান না থাকে তাহলে কোনো সমস্যা নাই, বাট থাকলে একটাই থাকতে হবে। তাই দেখো এখানে যেমন 9 2 এর সাথে রিলেটেড, বাট 5 4 এবং 11 এর সাথে রিলেটেড। সো একটা মায়ের দুটা সন্তান, এটা কি হচ্ছে, একটা মায়ের সাথে দুইটা সন্তানের রিলেশন আছে, ওয়ান টু মেনি হয়ে যাচ্ছে, ওয়ান টু ওয়ান হচ্ছে না। ওকে, সো দিস ইজ নট ওয়ান ওয়ান ফাংশন অর ইনজেক্টিভ। এখানে 7 মাদার আছে কিন্তু কোনো সান নাই। ওকে, দিস ইজ ফাংশন এন্ড ফাংশন হতে কোনো সমস্যা নাই, বাট সেটাকে আরেকবার একটু ওয়ান। বলা যাবে, মানে ক্লিয়ার হ্যাঁ করতাম ধারণাটা। হ্যাঁ, এটা হলো একটার সাথে একটা। সাপোজ 1 2 3 আছে, 1 ইনপুট দিলে এ পাবো, সাপোজ বি পাইলাম, 3 ইনপুট দিলাম সি পাইলাম, তাহলে একটার সাথে একটা। বাট এখানে সাপোজ এখানে একটা ডি আছে, তাহলে তো কারোর সাথে সম্পর্কযুক্ত না, তারপরেও এখানে আছে, তাহলে এখানে একটার সাথে একটা এরকম রিলেশন থাকলে সেটাকে বলবো আমরা ওয়ান অন ফাংশন। এখন এইখানে ধরো তুমি বলতে পারতেছো এখানে ডিটা আছে, কিন্তু কোনো সমস্যা নাই, এখানে আমরা যদি মাদার টু সান সম্পর্ক কনসিডার করি, তাহলে প্রত্যেকটা মায়ের সন্তান থাকা জরুরি না, যদি সন্তান থাকে তাহলে একটা করে থাকতে হবে। তাহলে এখানে আমরা আরো সহজভাবে বলি, মায়ের সন্তান থাকা যাবে কিন্তু একটার বেশি থাকা যাবে না, না থাকলেও কোনো সমস্যা নাই। বুঝতে তাহলে এখানে পারছি। দেখো, হ্যাঁ, একটার সাথে একটা, একটার সাথে একটা, মা আছে সন্তান নাই, ওকে নো প্রবলেম, বাট যদি থাকতো তাহলে এরকম থাকতে পারতো আর কি, কিন্তু এরকম হওয়া যাবে না, দুইটা সন্তান থাকা যাবে না। That is the thing. তাহলে এটাকে বলবো আমরা ইনজেক্টিভ অথবা ওয়ান অন ফাংশন। এখন এই ওয়ান টু ফাংশন যদি আমরা বলতে চাই, তাহলে এটার মানে সিম্পল ভাষায় বলতে গেলে প্রত্যেকটা মায়ের সন্তান থাকতেই হবে। তাহলে কি হবে, প্রত্যেকটা মায়ের সন্তান থাকতেই হবে, একটা থাকুক আর 10টা থাকুক, দ্যাট ডাজ নট ম্যাটার, বাট সন্তান থাকতেই হবে। সাপোজ 4 একটা সন্তান আছে, 2 এর দুইটা সন্তান আছে, সমস্যা নাই, 5 এর একটা সন্তান আছে, ওকে, কিন্তু এখানে সকল মাদারেরই সন্তান আছে। ওকে, সো দিস ইজ ওয়ান টু ফাংশন অর সারজেক্টিভ। বাট এইখানে যদি আমরা আসি, এখানে 8 এবং 1 দুইটা মাদার দেখা যাচ্ছে, তাদের কোনো সন্তান নাই। তার মানে এটা এটা ফাংশন হবে, বাট নট ওয়ান টু ফাংশন। ওকে, এইটাকে যদি আমরা এখন ম্যাথমেটিক্যালি বলি তাহলে কিভাবে বলতে পারবো? ম্যাথমেটিক্যালি বললে আমরা এভাবে বলবো, রেঞ্জ এফ ইকুয়াল বি। এটা দ্বারা তুমি কি বুঝলা? রেঞ্জ এফ ইকুয়াল বি মানে কি? বি এর সব কয়টা রেঞ্জের মধ্যে আছে, মানে বি এর সব হ্যাঁ কয়টা জিনিস। হ্যাঁ, তার মানে বি মানে এইখানে এখন এখানে ডোমেইন যতগুলো থাকবে রেঞ্জও ততগুলো। এখানে হলো এভরি, এই যে এলিমেন্ট অফ বি, এভরি এলিমেন্ট অফ বি, এই যে appears as a image। তার মানে কি, বি সেটের প্রত্যেকটা এলিমেন্টই কি হবে, আউটপুট হবে। তাহলে বি সেটের প্রত্যেকটা এলিমেন্টই যদি আউটপুট হয়, তার মানে বি সেটের কোনো এলিমেন্টও তাহলে ফাঁকা থাকলো না, মানে এভরি এলিমেন্ট অফ বি কি হয়ে গেল, ডোমেনের মধ্যে চলে আসবে, সরি রেঞ্জের মধ্যে চলে আসবে। স্যারই দেখি নেট নিয়ে যে স্যারের নেট প্রবলেম নাকি? এখন ঠিক আছে, আমি কথা বলি নাই অবশ্য।
জি স্যার, হ্যালো। ঠিক আছে, নেট ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, মানে মোবাইলে একজন কল দিয়েছে, সেই কারণে কলটা মনে হয় ডিসকানেক্ট। আচ্ছা, ওকে। তাহলে আমরা কি বললাম যে বি সেটের, এই যে বি সেটের আগে যখন এভরি শব্দটা যুক্ত হয়ে যাবে তখনই সেটা সাবজেক্টিভ হবে। বি সেটের কোনো এলিমেন্ট ফাঁকা থাকা যাবে না। ওকে, এখন এই দুইটাকে যদি আমরা কম্বাইন করি, বি সেটের প্রত্যেকটা এলিমেন্ট যদি ইমেজ হিসাবে আসে তখন সেটাকে বলি আমরা ওয়ান টু, অ্যান্ড মানে প্রত্যেকটা মায়ের যদি একটা করে সন্তান থাকে তাহলে সেটাকে বলি আমরা ওয়ান টু ওয়ান। তাহলে দুইটাকে যদি আমরা কম্বাইন করি তাহলে কি আসে, প্রত্যেকটা মায়ের সন্তান থাকতেই হবে এবং একটার বেশি থাকা যাবে না। এটা কি বুঝতে পারলাম, বুঝাইতে পারলাম? প্রত্যেকটা জি মায়ের স্যার। সন্তান থাকতেই হবে, একটার বেশি থাকা যাবে না। ঠিক আছে? তাহলে এইখানে তুমি বলতে পারো যে যতগুলা ইনপুট ততগুলা আউটপুট আর কি। প্রত্যেকটা মায়ের সন্তান থাকতেই হবে এবং একটার বেশি থাকা যাবে না। অর্থাৎ এই যে 1 2 3, সাপোজ এ বি সি, এটা প্রত্যেকটা মায়ের সন্তান আছে এবং একটার বেশি নাই। এটা হলো, তাহলে কি হলো, কোনো মা ফাঁকা নাই। সো দ্যাটস ওয়াই দিস ইজ 1 2। প্রত্যেকটা মায়ের একটা করে সন্তান আছে, দিস ইজ 1 2 1। তাহলে দুটাই কন্ডিশন স্যাটিসফাই করলো, এটাকে বলা হয় বাইজেক্টিভ। ক্লিয়ার? ইয়েস জি স্যার। স্যার। জি স্যার। ওকে, বাইজেক্টিভ যদি আমরা আর একটু দেখি, এদিকে সবগুলোকে একত্রে একটা পিক্টোরিয়াল ডিসপ্লে। আমরা এখানে কি দেখবো, ইনজেক্টিভ মানে ওয়ান ওয়ান, সাবজেক্টিভ মানে ওয়ান টু, বাইজেক্টিভ মানে কি ওয়ান ওয়ান অ্যান্ড ওয়ান টু বোথ। So this is the example of general function. This is injective, not surjective. এটা সাবজেক্টিভ না কেন, কে বলতে পারবা এটা? Why this is not surjective? স্যার বি ফাঁকা আছে একটাই জন্য। হ্যাঁ হ্যাঁ, বি সেটের একটা এলিমেন্ট ফাঁকা আছে। দিস ইজ নট কানেক্টেড টু এলিমেন্টস অফ এ। সো বি সেটে ফাঁকা থাকলে দ্যাট ইজ নট সাবজেক্টিভ। বাট ইনজেক্টিভ কেন? একটা মায়ের একটা করেই সন্তান আছে, সন্তান না থাকলে নাই, কিন্তু থাকলে একটা করেই আছে। এখন এইখানে যদি আসি, এটা হলো সাবজেক্টিভ, কারণ কি এখানে বি সেটের কোনো এলিমেন্ট ফাঁকা নাই। বাট নট ইনজেক্টিভ, কারণ কি একটা মায়ের দুইটা সন্তান দুইটা আছে। আছে। দুইটা বেশি। একটা মায়ের হ্যাঁ, অধিক সন্তান আছে। হ্যাঁ, দ্যাটস ওয়াই দিস ইজ নট ইনজেক্টিভ। অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ বাইজেক্টিভ। বি সেটের কোনো এলিমেন্ট ফাঁকা নাই অ্যান্ড একটা মায়ের একটা করেই সন্তান আছে। সো দিস ইজ বাইজেক্টিভ, ইনজেক্টিভ অ্যান্ড সাবজেক্টিভ বোথ। আই থিঙ্ক এখান থেকে ক্লিয়ার হয়েছে। এখন দেখো এখানে একটা এক্সাম্পল আছে, এফ ইজ এ ফাংশন ফ্রম রিয়েল নাম্বার টু রিয়েল নাম্বার। এর দ্বারা তুমি কি বুঝবা? প্লাস মাইনাস যাই থাকুক ওটার সাথে একটা সম্পর্ক আছে। এটা হলো মানে রিয়েল নাম্বার ইনপুট দিলে তুমি রিয়েল নাম্বার আউটপুট পাবা, দ্যাট ইজ দ্য কন্ডিশন। মানে ইনপুট রিয়েল নাম্বার হলে আউটপুটও কি হবে, রিয়েল নাম্বার রিয়েল হবে। নাম্বার। আর রিয়েল নাম্বার তো কি কতদিন আমরা শিখেছি না, যে রেশনাল জি স্যার। ইররেশনাল যত নাম্বার আছে, শুধু এই রুট আবার -1 ছাড়া পৃথিবীতে আর যত নাম্বার আছে সবই রিয়েল নাম্বার, যেগুলো বাস্তবে কনসিডার করতে পারি। এই রুট ওভার -1 আসলেই সেটা ইমাজিনারি হয়ে যায়। হ্যাঁ, আর ইমাজিনারির সাথে রিলেটেড হলো কমপ্লেক্স, তাই না?
তার মানে সমস্যাটা হলো √(-1). এই √(-1) ছাড়া পৃথিবীতে আর যত নাম্বার আছে আমরা কনসিডার করতে পারি অল আর দ্য রিয়েল নাম্বার। তাহলে রিয়েল নাম্বারের মধ্যে কি আছে? পজিটিভ আছে, নেগেটিভ আছে, ফ্র্যাকশন আছে, হ্যাঁ, রেশনাল নাম্বার আছে, রেশনাল নাম্বার আছে। ওকে, তার মানে এখন যদি আমরা বলি এফ হলো ফাংশন ফ্রম রিয়েল নাম্বার টু রিয়েল নাম্বার, দেন এইখানে এক্স এর ইনপুট গুলা কি হবে? সকল রিয়েল নাম্বার দিতে পারবো। তাহলে রিয়েল নাম্বারের মধ্যে কি আছে? 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে। ধরো এইগুলো আমরা ইনপুট দিলাম। ইনপুট দিলে আমরা একটা আউটপুট পাবো। 1 স্কোয়ার মানে কত? 1, 2 স্কোয়ার মানে কত? 4, 3 স্কোয়ার মানে কত? 9, 4 স্কোয়ার মানে কত? 16। আবার এই রিয়েল নাম্বারের মধ্যে তো কি আছে? -1 আছে, ইনপুট দিলাম, তাহলে 1 পাওয়া যাচ্ছে। -2 আছে, ইনপুট দিলাম, 4 পাওয়া যাচ্ছে। -3 ইনপুট দিলাম, 9, -4 ইনপুট দিলাম, 16। ওকে, জি স্যার। এখন আমরা যদি বলি আমরা তিনটা জিনিস শিখেছি এখানে, 1 to 1 to 1 জেনারেল ফাংশন। এখন বলো তো, এই যে এফ অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার, এটা কি 1 to হবে? এক্স এর মান কত স্যার? না স্যার 1 to হবে না। কেন হবে না? স্যার ওই যে বি এর ওইখানে ফাঁকা আছে এই জন্য। ইয়েস, এই যে আমরা যদি পজিটিভ নেগেটিভ যেটাই ইনপুট দেই না কেন, নেগেটিভ গুলো তো আর পাবো না, কারণ এটা রিয়েল নাম্বারের মধ্যে তো সব আছে ইনপুট। এটাও রিয়েল নাম্বারের সেট, এটাও রিয়েল নাম্বারের সেট। এখানে পজিটিভ নেগেটিভ সব আছে, এখানেও পজিটিভ নেগেটিভ সব আছে। সো এখানে নেগেটিভ গুলো তো আমরা পাচ্ছি না, তার মানে ফাঁকা থেকে জি, স্যার। যাচ্ছে। সো নট 1 to 1 1 হবে? না, নো স্যার। হবে না, না, স্যার। কারণ এই যে 1 ইনপুট দিলে, মানে সরি, -1 এবং +1 সিঙ্গেল আউটপুট পাওয়া যাচ্ছে, অর্থাৎ একটা মায়ে দুটা সন্তান পাচ্ছি। সো 1 1 হবে না, বাট দিস উইল বি এ জেনারেল ফাংশন। ওকে, তাহলে এগুলো আবারও রিভিশন হয়ে গেল এক্সাম্পলের মাধ্যমে। এখন আমরা আরেকটা ডেফিনেশন দেখব, দেখে একটা দুটা ম্যাথ দেখব। এটা জাস্ট ইনভার্স ফাংশন। আমরা যদি সিম্পল ভাষায় বলি তাহলে ইনভার্স ফাংশন কি? যেখানে আউটপুটটা কি হবে? ইনপুট হবে, আর ইনপুটটা কি হয়ে যাবে? আউটপুট হয়ে যাবে। এটাই, এছাড়া আর মানে জটিল কোনো কিছু এখানে নাই। যেমন আমরা এতক্ষণ ধরে যা শিখে আসলাম যে এফ ইজ এ ফাংশন ফ্রম রিয়েল নাম্বার টু রিয়েল নাম্বার, না বলে এখানে আমরা কি বললাম? এ টু বি। এফ ইজ এ ফাংশন ফ্রম এ টু বি, যেখানে if x belong to a, y belong to b, then we can write down, কি লিখতে পারবো? f of x equal y। এটুকু লিখতে পারি না? এতক্ষণ ধরে আমরা এটা শিখলাম না? জি স্যার। ওকে, এখন ইনভার্স ফাংশন, f ইনভার্স, এইটা হলো f যদি ফাংশন হয় তার ইনভার্স আমরা এটাকে এভাবে ডিনোট করব, f টু দি পাওয়ার -1। এটাকে পড়া হয় কিভাবে? f ইনভার্স। তাহলে সেটা এ ছিল ইনপুটের সেট, বি ছিল কি? আউটপুটের সেট। এখন এটা উল্টে যাবে, বি হবে ইনপুটের সেট, এ হবে আউটপুটের সেট। তাহলে ফাংশনটা ইনভার্স ফাংশন কি হবে? বি টু এ। তাহলে যদি এক্স বিলং টু এ, ওয়াই বিলং টু বি হয়, দেন এই ইনভার্স ফাংশনের এখানে ইনপুট কি হবে আর আউটপুট কি হবে বলো তো? Input Y, output X. হ্যাঁ, ইনপুট ওয়াই, আউটপুট হলো এক্স। কারণ কি? এই যে বি থেকে ইনপুট আসবে, তাহলে বি এর এলিমেন্ট কত? ওয়াই, আর এ থেকে আউটপুট আসবে, এর এলিমেন্ট কত? এক্স। তাহলে এফ ইনভার্স
ওয়াই ইকুয়াল এক্স, এটাই হলো আমাদের ইনভার্স ফাংশন। তাহলে এফ ফাংশন হলো কি, এফ অফ এক্স ইকুয়াল ওয়াই, আর ইনভার্স ফাংশন হলো এফ ইনভার্স ওয়াই ইকুয়াল এক্স। ইনপুট আউটপুট হয়ে গেছে, আউটপুট ইনপুট হয়ে গেছে, অর্থাৎ এই যে এটা এখানে লেখা আছে আর কি, দেখতে পাচ্ছ। এখন সব ফাংশনের কি আবার ইনভার্স পাওয়া যাবে? না। কোন সাপোজ এটা একটা ফাংশন 1 2 3 এ বি আছে, আবার এখানে আরেকটা ফাংশন আছে 1 2 3 এ বি সি। দুটাই ফাংশন না, না ফাংশন? জি স্যার, ফাংশন। দুটি ফাংশন স্যার। দুটাই ফাংশন। জি স্যার। এখন এটাকে যদি আমরা ইনভার্স করে দেই, ধরো ইনপুটকে আউটপুট করব, আউটপুটকে ইনপুট করব, এটাকে যদি আমরা এ আর বি যদি এইদিকে নিয়ে আসি, আর 1 2 3 কে যদি এইদিকে নিয়ে যাই, তাহলে 1 কার সাথে রিলেটেড ছিল? এর সাথে। আর বি কার সাথে রিলেটেড ছিল? 2 এবং 3 এর সাথে। তাহলে কি এটা ফাংশন হলো? না স্যার, একটা হবে না। স্যার নট ফাংশন। নট ফাংশন। তার মানে কি করলাম, এই ফাংশনটাকে উল্টায় দিয়ে দেখলাম যে এটা ফাংশনই হচ্ছে না, তাহলে কি উল্টানো যাবে? না। জি না। না স্যার। আচ্ছা, এইটাকে যদি কনসিডার করি, সাপোজ এ বি সি, ইনপুটকে আউটপুট, আউটপুটকে ইনপুট বানাবো, তাহলে এটা 1 এর সাথে রিলেটেড, 2 এর সাথে রিলেটেড, বি 3 এর সাথে রিলেটেড, এটা কি ফাংশন হবে? না, কারণ না এখানে স্যার, হবে না, হবে না। ইনপুটের মধ্যে তো ফাঁকা থেকে যাচ্ছে আর কি, তাই না? তার জি। মানে আমাদের 1 2 3 এ বি সি, এটা যদি থাকে, এখানে আমরা যদি এ বি সি 1 2 3 করি, তাহলে কি কোনো সমস্যা হচ্ছে? না না স্যার। স্যার। না, না। তার মানে আমরা এখানে কি বুঝলাম, ফাংশন তাহলে কি হইতে হবে? 1 to 1। 1 to 1 and 1 to 1 to দুটাই 1, হইতে হবে, হ্যাঁ। বাইজেক্টিভ হইতে হবে। বাইজেক্টিভ হতে হবে। হ্যাঁ, বাইজেক্টিভ হইতে হবে। বাইজেক্টিভ যদি হয় তাহলে তার ইনভার্স থাকবে, না হলে থাকবে না। Okay. এখন কোন ফাংশনে যদি ইনভার্স থাকে, আমরা সেটা কিভাবে বের করব, সলভ করব কিভাবে? আচ্ছা, এটা আমরা নিচে একটা এক্সাম্পল আছে, ওইখানে থেকে আসি। সাপোজ আমাদের একটা ফাংশন আছে f of x equal x plus 2। আমরা কি বললো যে find the inverse of f of x। তাহলে এই ফাংশন আমরা কি বের করব, ইনভার্স ফাংশন বের করব। তাহলে ফাংশনটা হলো x plus 2, এই ফাংশনের ইনভার্স করলে কি হবে? আচ্ছা, তাহলে ইনভার্স করার জন্য আমাদের এখানে একটা ভেরিয়েবল ডিফাইন করতে হবে, let y be the image of x under ফাংশন f। কি ধরে নিলাম, y হলো x এর ইমেজ f ফাংশনের অধীনে। তাহলে এটা আমরা লিটারেচারের মাধ্যমে লিখলাম। এখন যদি এটাকে আমরা ম্যাথের মাধ্যমে লিখি, তাহলে কি লেখা যাবে এখান থেকে? f এর এখানে x যদি আমরা ইনপুট দেই, তাহলে y আউটপুট পাবো। এটাই আমরা লিখেছি, এই যে এই লাইনটাই আমরা এটা এখানে লিখেছি আর কি। Okay. তারপরে আমরা কি করব, y ইকুয়াল f of x এর মান বসাবো। f of x এর মান কত দেওয়া আছে? x প্লাস। এইটা লেখার পরে এখান থেকে আমাদের কাজ হলো ফাইন্ড x, x এর মান ক্যালকুলেট করতে হবে।
তাহলে এখান থেকে যদি আমরা এক্স এর মান ক্যালকুলেট করতে যাই তাহলে কি হবে, এক্স ইকুয়াল ওয়াই মাইনাস 2। ঠিক আছে না? জি স্যার। ইয়েস জি স্যার। স্যার। ওকে, জি স্যার। কিন্তু আমরা একটু আগেই কি শিখে আসলাম যে এফ ইনভার্স ওয়াই ইকুয়াল এক্স, ইনভার্স ফাংশনের ডেফিনেশনে শিখলাম না? জি তাহলে স্যার। আমাদের জি স্যার। মেইন কাজ তো ইনভার্স বের করা। তার মানে আমরা এক্স এর পরিবর্তে জি তাহলে স্যার। কি লিখতে পারবো, ওয়াই মাইনাস 2। এক্স এফ ইনভার্স ওয়াই লিখতে পারবো। তাহলে এক্স এর পরিবর্তে এটা লিখলাম আর এখানে ওয়াই মাইনাস 2। তাহলে আমরা সাধারণত কি করি না, ফাংশনকে এক্স দ্বারা লিখি না। তাহলে সেই ওয়াই গুলাকে আমরা কি করব, এক্স দ্বারা রিপ্লেস করব, যেখানে যেখানে ওয়াই আছে সেখানে সেখানে এক্স লিখবো। তাহলে আমাদের ধরো ফাংশন ছিল এক্স প্লাস 2, তার যখন ইনভার্স করলাম তখন কি পাইলাম, এক্স মাইনাস। তাহলে এটা হলো এফ ফাংশন আর এটা হলো ইনভার্স ফাংশন। সেটা কিভাবে বুঝলাম, দেখো এফ ফাংশনের এখানে যদি আমরা 1 ইনপুট দেই তাহলে আউটপুট কত হবে বলো তো, 3. 3। আর ইনভার্স ফাংশনের এখানে যদি আমরা 3 ইনপুট দেই তাহলে কত হবে, 1। 1. 1। তো এটাই তো কথা ছিল নাকি, যে ইনপুট দিলে আউটপুট হবে, আউটপুট দিলে ইনপুট পাওয়া যাবে। তাহলে 1 ইনপুট দিলে আউটপুট 3 পাওয়া যায়, আর ইনভার্স ফাংশনের ক্ষেত্রে 3 ইনপুট দিলাম, আউটপুট পাইলাম কত, 1। দিস ইজ দ্য ওয়ে টু ফাইন্ড দ্য ইনভার্স ফাংশন। এখন এইখানে যদি আমরা আসি আর একটা এক্সাম্পলে, আমাদের এই ফাংশনের ইনভার্স বের করতে বলেছে। তাহলে আমরা কি ধরে নেব, এটা সমাধান করার জন্য লেট ওয়াই বি দ্য ইমেজ অফ এক্স আন্ডার ফাংশন এফ, দেন আমরা কি লিখবো, দেন ওয়াই ইকুয়াল এফ অফ এক্স। এইটুকু তো লেখার কোনো বিকল্প নাই, লিখলাম। লেখার পরে পরবর্তীতে কাজ কি, এফ অফ এক্স এর মান বসানো। এফ অফ এক্স এর মান কত, 5x প্লাস 1 ডিভাইডেড 2x মাইনাস 3। তাহলে এখান থেকে আমরা কি করব, এখানে মনে মনে ধরে নেবো কত আছে, নিচে 1 1। আছে। তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন করলে 2xy মাইনাস 3y ইকুয়াল 1 দ্বারা গুণন করলে 5x প্লাস 1। এখন আমাদের কাজ হলো এক্স এর মান বের করা। তাহলে এক্স এর মান বের করার জন্য আমরা এক্স ওলাগুলা টার্ম এক পাশে নিয়ে আসবো, আর ওয়াই রিলেটেড টার্ম এবং কনস্ট্যান্ট যা থাকবে সব রাইট সাইডে যাবে। দেন এক্স কমন নেব, 2y মাইনাস 5 ইকুয়াল 3y প্লাস 1। দেন 2y মাইনাস 5 দ্বারা ভাগ দিলে আমরা এক্স এর মান পাবো। এটা তো সিম্পল ক্যালকুলেশন, এটা তো ইন্টারমিডিয়েট পর্যন্ত যেহেতু পড়ে আসছো এটা তো পারার কথা। আচ্ছা, okay. তাহলে এখন কি বললাম, এরপরে কাজ কি, এক্স এর পরিবর্তে কি লিখতে হবে, এফ ইনভার্স ওয়াই, দিস ইকুয়াল 3y প্লাস 1 ডিভাইডেড 2y মাইনাস 5। তাহলে আমাদের কথা ছিল কি, আমরা সাধারণত ফাংশনকে ওয়াই দ্বারা লিখে না, এটা আমাদের ইনভার্স ফাংশন পেয়ে গেছি, আমরা কি করব, রিপ্লেস করব। এই যে এটা এই পর্যন্ত লিখেছি, এখন রিপ্লেস ওয়াই বাই এক্স। তাহলে ওয়াই বাই এক্স, তাহলে কি পাওয়া যাবে, এফ ইনভার্স এক্স ইকুয়াল, এখানে ওয়াই ছিল, ওয়াই এর পরিবর্তে এক্স হবে, তাহলে 3x প্লাস 1 ডিভাইডেড, ওখানে ওয়াই ছিল, ওয়াই এর পরিবর্তে এক্স হবে। দিস ইজ দ্য অ্যান্সার। তাহলে কোনো ফাংশনের ইনভার্স বের করতে বললে আমরা এইভাবে সলভ করব, যে কোনো ফাংশন হোক না কেন। এখানে দেখো আরো দুইটা এক্সাম্পল যদি আমরা দেখি, সিম্পল দুইটা এক্সাম্পল দেওয়া আছে। Okay, এখানে এক নাম্বারটা সহজ, এটা দেখার দরকার নাই। আমরা 2 নাম্বার একটা প্রবলেম দেওয়া আছে, সেটা হলো আমাদের দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল এক্স মাইনাস 2 হোল স্কোয়ার। এটার আমরা ইনভার্স বের করব। তাহলে আমরা কি করব, লেট ওয়াই বি দ্য ইমেজ অফ এক্স আন্ডার ফাংশন এফ, দেন আমরা কি লিখবো, ওয়াই ইকুয়াল এফ অফ এক্স, এইভাবে লিখবো। তারপরে কি করব, এফ অফ এক্স এর মান বসাবো এক্স মাইনাস 2 হোল স্কোয়ার, দেন এখান থেকে এক্স এর মান বের করব। তো এখান থেকে এক্স এর মান বের করতে গেলে কিন্তু আমরা আবার ভুলে এরকম করতে পারি, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, এটাকে ভেঙে দিয়ে এটা লিখতে পারি, কিন্তু এটা কিন্তু লেখা যাবে না। লিখলে এটা জটিল হয়ে যাবে, এক্স এর মান ক্যালকুলেট করতে শহীদ হয়ে যাবে। তো এটা সহজে ক্যালকুলেশন করার উপায় কি, আমরা যদি উভয় পাশে কি করে দেই, বর্গমূল করে দেই, তাহলে এক্স এর মানটা
সহজেই ক্যালকুলেট করা যাবে। স্কোয়ার রুট ক্যান্সেল হলে কি থাকবে? এক্স মাইনাস টু। এখান থেকে আমরা দেখো সহজেই এক্স এর মান পেয়ে গেলাম, রুট ওভার ওয়াই প্লাস টু। তাহলে এই যে এক্স এর মান রুট ওভার ওয়াই প্লাস টু, তারপরে এক্স সমান আমরা কি লিখতে পারি? এফ ইনভার্স ওয়াই, দিস ইজ রুট ওভার ওয়াই প্লাস টু। আমরা সাধারণত ওয়াই গুলোকে এক্স দ্বারা কনভার্ট করি, সো এফ ইনভার্স এক্স ইকুয়াল রুট ওভার এক্স প্লাস টু। তাহলে আমাদের ফাংশন ছিল এটা, এইটার যখন আমরা ইনভার্স বের করলাম তখন কি পাইলাম? রুট ওভার এক্স প্লাস টু। দিস ইজ দ্য ইনভার্স ফাংশন। 3 নম্বরে আর একটা প্রবলেম আছে, সেটা কি দেওয়া আছে? এফ অফ এক্স ইকুয়াল রুট ওভার এক্স মাইনাস ফোর। দেন আমরা যদি ওই ল্যাঙ্গুয়েজ গুলো লেখার পরে আলটিমেটলি কি পাবো? ওয়াই ইকুয়াল এফ অফ এক্স, দেন ওয়াই ইকুয়াল মান বসাবো এক্স মাইনাস ফোর। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এখন কি করতে হবে বলতো সহজ ক্যালকুলেশনের জন্য? কি স্কোয়ার করা লাগবে? এ স্কোয়ার করতে হবে। ইয়েস, স্কোয়ার করলেই আমাদের তখন স্কোয়ার রুট ক্যান্সেল হয়ে যাবে। তো ওয়াই স্কোয়ার ইকুয়াল আমরা পাবো এক্স মাইনাস ফোর। দিস ইমপ্লাই এক্স ইকুয়াল ওয়াই স্কোয়ার প্লাস ফোর। আর একজনের কোশ্চেন হ্যাঁ, স্যার, মানে রুট ওভারের আগে প্লাস মাইনাস হবে না? ওইটা আমরা কি বলছি? রুটের রুট ফাংশনের ক্ষেত্রে ওগুলো নেওয়া যাবে না। রুট ওভার ফাংশনের ক্ষেত্রে ওগুলো কনসিডার করা যাবে না, তখন আমরা রুট ওভার দিয়ে বুঝিয়েছিলাম। বুঝি স্যার। এখন হলো তাহলে এখান থেকে আমরা ইজিলি এটা ইনভার্স ফাংশন পেয়ে যাব। তো অবশ্যই খেয়াল রাখতে হবে, আমরা যখন এক্স এর মান বের করব, এক্স এর মান ধরো এরকম একজন বের করলো, এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস এক্স ডিভাইডেড টু ওয়াই মাইনাস এক্স, এরকম বের করলে কি হবে? হবে না। এক্স এর মান আমরা যখন বের করব তখন তার রাইট সাইডে আর কোনো এক্স থাকবে না। এটাকে বলা হয় ইন টার্মস অফ ওয়াই। ফাইন্ড এক্স ইন টার্মস অফ ওয়াই, মানে হলো এক্স এর মান বের করতে হবে, সেখানে শুধু ওয়াই থাকতে পারবে এবং কনস্ট্যান্ট থাকতে পারবে, কিন্তু এক্স থাকতে পারবে না। ওকে, আই হোপ ইউ এনজয় Yes, দিস sir. ক্লাস। Yes, sir. ঠিক আছে, ক্লাস যারা মনোযোগ সহকারে করেছো তাদের তো ভালো লাগার কথা, নাকি না বোরিং লাগছে? জি স্যার, ভালো লাগছে অনেক। স্যার, Yes, sir. ওকে, ঠিক আছে, ভেরি গুড, থ্যাংক ইউ ফর ইওর ফিডব্যাক। কোনো পরামর্শ থাকলে দিবা, তাহলে আমি সেটাকে নেক্সট ক্লাস থেকে সেটা আমি